আমাদের তোমরা দেখতেই পাচ্ছ আজকে অঙ্কের ক্লাস 8-এর বই নিয়ে বসেছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর অঙ্ক বইটা স্টার্ট করব। প্রথমে তোমাদের যে এখানে যতগুলো অধ্যায় আছে, মোট 25টা অধ্যায় আছে। এই 25টা অধ্যায় এক এক করে সবগুলো অঙ্ক করানো হবে। তোমরা সবাই মন দিয়ে ভিডিওগুলো দেখবে, আর কিভাবে অঙ্কগুলো করানো হচ্ছে সেটাও ভালো মতো দেখবে। কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। সরি। তো আজকে তোমাদের প্রথম অধ্যায় পূর্বপাঠের পুনরালোচনা স্টার্ট করতে যাচ্ছি। এই অধ্যায়টা 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত আছে। পূর্বপাঠের পুনরালোচনা, তোমরা অবশ্যই জানো পূর্বপাঠের পুনরালোচনা অর্থাৎ ক্লাস 7-এ তোমরা যা যা পড়াশোনা করেছো সেইগুলো এই অধ্যায়ে দেওয়া আছে। ক্লাস 7-এর টোটাল যা পড়াশোনা আছে সেগুলো কিছুটা অল্প অল্প করে সবগুলো পার্ট এই পূর্বপাঠের প্ররোচনাতে দেওয়া আছে। আমি আজকে পূর্বপাঠের প্ররোচনা প্রথম থেকে স্টার্ট করব, তারপরে আস্তে আস্তে সবগুলো অধ্যায় করানো হবে। আর ভিডিওগুলো একটু বড় হলেও তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ ম্যাথ বোঝার বিষয়, আর ভালো মতো বুঝলে ম্যাথের মতো সহজ জিনিস আর কিছু নেই। তাহলে শুরু করতে যাচ্ছি। প্রথমেই আজকে পূর্বপাঠের পুনরালোচনা এই অধ্যায়টা। তো প্রথমে তোমরা এখানে যেটা আছে কোষে দেখি 1.1, সেটা হলো গিয়ে 5 পৃষ্ঠাতে কোষে দেখি 1.1 আছে। এই অঙ্কগুলো করাবো। এখানে তোমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো টোটাল এখানে 5 আর 6 পৃষ্ঠায় টোটাল 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্কেই তোমাদেরকে করাবো, তবে এই 8টা অঙ্ক করতে গিয়ে হয়তো দুটো ভিডিও হতে পারে। তো আজকে প্রথমে স্টার্ট করব। তো এই এই অঙ্কগুলো করতে গেলে কয়েকটা জিনিস একটু তোমাদের জেনে নিতে হবে। সেগুলো হলো কি, যে অঙ্কের কয়েকটা নিয়মগুলো প্রথমে জেনে নিতে হবে। যে এখানে যে আছে সেটা হলো ক্ষেত্রফল পরিসীমা, এইগুলো নিয়ে ভালো মতো আলোচনা করা হয়েছে। তার আগে এদিকে কয়েকটা ছবি আছে, ছবিগুলো দেখলে বুঝতে পারবে। এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে এগুলো আয়তক্ষেত্র, আবার বর্গক্ষেত্র, এরকম ছবিগুলো আছে। তো যাই হোক, চতুর্ভুজের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ এখানে তোমাদের যা আছে কোষে থেকে 1.1 পয়েন্টে, সেখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা, এখান থেকেই বেশি অঙ্কগুলো আছে। তো প্রথমে আমরা জেনে নেব যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র জিনিসটা কি। প্রথমে আয়তক্ষেত্র, চতুর্ভুজের যদি দুটি বিপরীত বাহু, এই বাহুটা আর এই বাহুটা যদি পরস্পর সমান হয়, কোনো একটা চতুর্ভুজ, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক ক্ষেত্র। তো যেহেতু 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, তাই এটাকে আমরা চতুর্ভুজ বলবো। এবার এই চতুর্ভুজের যদি দুটি বিপরীত বাহু, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় এবং সমান্তরাল হয়, তার সঙ্গে অপর দুটো বাহু মানে এইটার সঙ্গে এই বাহুটা যদি পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান এবং এটার সঙ্গে এটা সমান, আর তার সঙ্গে সমান্তরাল মানে এদেরকে বাড়িয়ে দিলে এরা কোনোদিনও মিশবে না। যদি এই বাহুটাকে যত খুশি তুমি বাড়িয়ে যাও, কোনোদিনও মিশবে না। এই দুটো বাহুকে যত খুশি বাড়িয়ে দাও, কোনোদিনও মিশবে না। তাহলে এই দুটো বাহু পরস্পর সমান্তরাল এবং এই দুটো বাহু পরস্পর সমান্তরাল। তো এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, আর প্রতিটি কোণ, অবশ্যই প্রতিটি কোণ 90 ডিগ্রি হতে হবে। প্রতিটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এটাকে বলবো আয়তক্ষেত্র। আর যদি আয়তক্ষেত্রের মতোই কিন্তু এখানে প্রতিটি বাহু সমান, অর্থাৎ এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, 4টি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেটাকে বলবো আমরা বর্গক্ষেত্র। শুধু 4টি বাহুর দৈর্ঘ্য সমান না, তার সঙ্গে কি কি কন্ডিশন হতে হবে, এক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হবে। তো 4টি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে সেটাকে বলবো আমরা বর্গক্ষেত্র। এটাকে বলবো আমরা বর্গক্ষেত্র। এইবার এখান থেকে কয়েকটা নিয়ম। তার আগে বলি যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের যে পরিসীমাটা কি। পরিসীমা অর্থাৎ মনে করো তুমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো,
এবার এখান থেকে এই রাস্তা বরাবর এগিয়ে চলছো, গিয়ে আবার এখানে আসলে, আবার এইভাবে আসলে, এসে আবার এখানে যদি পৌঁছে যাও, ধরো এটা তোমার কোনো একটা জমি আছে, সেই জমি তুমি এই এই প্রান্ত থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় এই প্রান্তে ফেরত আসলে, তাহলে এই যে একবার তুমি পুরোপুরিভাবে যাত্রা শুরু করে আসলে, এটাই হলো গিয়ে তোমার পরিসীমা, এটাকে বলা হয় পরিসীমা। তাহলে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রগুলো কি কি হতে পারে একটু দেখি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হতে পারে, আচ্ছা তার আগে বলে দেখি, এখানে যে বিপরীত দুটি বড় বাহুগুলোকে বলা হয় দৈর্ঘ্য, আর যেগুলো ছোট বাহু আছে সেই ছোট বাহুগুলোকে বলা হয় প্রস্থ, প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে বড় বাহু, এই দুটো বড় বাহুকে বলবো আমরা দৈর্ঘ্য, আর ছোট দুটো বড় বাহুকে বলবো আমরা এই ছোট দুটো বাহুকে বলবো আমরা প্রস্থ। তো এবার তোমরা একটু নিজেরা, দৈর্ঘ্য মানে বড় বাহু, তো মনে করলাম এটা হয়ে গেল 7 সেমি, তো 7 সেমি, 7 সেমি। তাহলে এটা যদি 7 সেমি হয়, তো এটার সঙ্গে এটাও সমান, তাহলে এটাও কত হবে 7 সেমি। আচ্ছা, আর এটা ছোট বাহু মানে 7-এর থেকে ছোট কোনো একটা নিয়ে নিলাম, ধরে নিলাম এটা 5 সেমি। তাহলে এটা যদি 5 সেমি হয়, তাহলে এটাও 5 সেমি হবে, যেহেতু এই দুটো বাহু পরস্পর সমান, তাহলে এটা হলো 5 সেমি। তাহলে এখান থেকে কি দেখা গেল, যে দৈর্ঘ্য দুটো হচ্ছে 7 এবং 7, আর প্রস্থ দুটো হচ্ছে 5 এবং 5। তার মানে আমরা কি পাচ্ছি, পরিসীমা মানে টোটাল জায়গাটা যোগ করতে হবে। তাহলে এখানে পরিসীমা পাবো আমরা 7+5+7+5, টোটাল হচ্ছে গিয়ে 7×5=12, 7×5=12, 24। এটা যদি সূত্রের আকারে লেখা হয়, তাহলে কিভাবে সূত্রের আকারে লিখবো তোমরাই বলো। দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ, তার মানে আমি যদি দৈর্ঘ্য যোগ প্রস্থ করি, দৈর্ঘ্য আর প্রস্থের আগে যদি যোগ করে দিই, এই যে দৈর্ঘ্য 7 এবং প্রস্থ যোগ করলাম, কত হলো 7×5=12, আরেকবার 7×5=12, তার মানে 12কে 2 দিয়ে গুণ করলে কত হয় 24। তাহলে দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে সেটা পেয়ে যাবো আমরা পরিসীমা। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান হচ্ছে গিয়ে পরিসীমা। এক্ষেত্রে এককটা কী হবে, এখানে আমাদের যেটা একক আছে সেন্টিমিটার, তাহলে উত্তরও হবে সেন্টিমিটার, যদি মিটার থাকে তাহলে উত্তর হবে মিটার। একইভাবে বর্গক্ষেত্রের যদি আমি পরিসীমা বের করি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, তোমরা জানো যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। তো মনে করলাম এটা বাহু হলো 5 সেমি, তাহলে এটা 5 হলে এটাও 5 হবে, এটাও 5, তাহলে এটাও 5। সেই ক্ষেত্রে পরিসীমা কত হবে, 5×5 5×2 10, 5×3 15, 5×4 20। তার মানে আমি যদি 5কে 4 দিয়ে গুণ করে দিই তবুও হবে। আচ্ছা, এটা যদি 6 হতো, তাহলে 6×4 = 24, 7 হলে 7×4 = 28। তার মানে কি হবে, পরিসীমা বের করতে গেলে আমাকে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হলে, যেহেতু সবগুলো বাহু সমান, তাহলে আমি লিখবো 4 গুণ একটি বাহু, 4 গুণ একটি বাহু। এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। এগুলো তোমরা জানো, এগুলো ক্লাস 7এই পড়েছো তোমরা। তো 4 গুণিত একটি বাহু, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। আচ্ছা, এক্ষেত্রে একক কী হবে, এখানে সেমি আছে, তাহলে এক্ষেত্রেও এককটা হবে সেমি। যদি মিটার থাকতো তাহলে উত্তরটা এখানে হতো মিটার, মানে এককটা সেম থাকবে, যেটা থাকবে সেটাই। আচ্ছা, এবার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কীভাবে বের করব, ক্ষেত্রফল হলো গিয়ে আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। এই যে তোমরা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, আয়তক্ষেত্রের যে ভেতরের জায়গাটা, এই ভেতরের জায়গাটাকে বলবো আমরা ক্ষেত্রফল। তাহলে এই ভেতরের জায়গাটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে। আর এটা ধরে নাও আমি 1 সেমি করে 7 বার, আর এটা 1 সেমি করে 5 বার নিতে হবে। তাহলে এভাবে যদি 7 বার টেনে দিই, এই যে 1 2 3 4 5 6 7, 7টা ভাগ হয়ে গেলো, আর 5 বার 1 2 3 4 5টা ভাগ। তাহলে আমার এই ভেতরে যে জায়গাটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কী হবে, এক্ষেত্রে সূত্র, ক্ষেত্রফল বলতে ভেতরের জায়গাটা, তাহলে ক্ষেত্রফলের এক্ষেত্রে সূত্রটা কী হবে, এটাও 5 এটাও 5। এখানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে বলার কিছু নেই, কারণ দুটোই বাহু যেহেতু সমান, তাই আমরা একটি বাহুর দৈর্ঘ্য বলবো। তাহলে এক্ষেত্রে হবে একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহু গুণ বাহু করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা হবে গিয়ে দৈর্ঘ্য গুণ
প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে এককটা কি হবে? এককটা দেখো, যেহেতু সেমিকে সেমি দিয়ে গুণ করা হচ্ছে কিন্তু ভাবো, সেমিকে সেমি দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে দুইবার সেমি হচ্ছে, তাই গুণটা হবে সেমি গুণ সেমি। তাহলে এককটা হওয়া উচিত সেমি গুণ সেমি। তো সেমিকে সেমি দিয়ে গুণ করলে কি লিখতে পারি আমরা? সেমি স্কোয়ার, অর্থাৎ সেমি স্কোয়ারটাকে কি বলা হয়? বর্গ। তাই আমরা এককটা লিখব বর্গ সেমি। এক্ষেত্রে কিন্তু এককটা অবশ্যই বর্গ সেমি হবে। তোমরা যদি কোনো একটা ক্ষেত্রফলের অঙ্ক করো, ক্ষেত্রফলের অঙ্ক করার পরে যদি তোমরা এককটা সেমি দিয়ে দাও, তাহলে কিন্তু পুরো অঙ্কটা করার পরে অঙ্কটা ভুল। অবশ্যই মনে রাখবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটা বর্গ সেমি হবে। একইভাবে এখানে দুটো বাহু সমান, দুটো বাহু যেহেতু সমান, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু গুণ বাহু লিখতে পারি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু গুণ বাহু। এটাকে আমরা এটাও লিখতে পারি বাহু স্কোয়ার। এক্ষেত্রে এককটা কি হবে? এক্ষেত্রে এককটা হবে বর্গ একক। যদি সেমি থাকে তাহলে এককটা হবে বর্গ সেমি। যদি মিটার থাকে তাহলে এককটা হবে বর্গ মিটার। এক কথায় এখানে যে এককটা দিবে তোমাদের, সেটার সামনে বর্গ লাগিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি কি? তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের এক পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, বাইরে একক, মানে যে এককটা থাকবে সেটা লিখতে হবে। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে এককটা কি হবে? এখানে এককটা হবে বর্গ একক। যদি সেমি থাকে তাহলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার, আর যদি হয়তো কিলোমিটার আছে তাহলে বর্গ কিমি হবে। একইভাবে বর্গক্ষেত্রের কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হবে, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে আর কিছু হয় না, দুটো একই হয়, মানে বাহু, তাহলে এখানে হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ একটি বাহু। আর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। আচ্ছা, এখানে এককটা কি হবে? এই যে 4 গুণ একটি বাহু, এখানে এককটা হবে শুধু একক যেটা আছে সেটাই। সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, কিমি থাকলে কিমি, যা থাকবে সেটাই হবে উত্তরে। আর এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? বাহু স্কোয়ার, এটা বর্গ একক। ঠিক আছে। তাহলে তোমরা যদি এই 4টা সূত্র, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল ভালো মতো মনে রাখতে পারো, তাহলে এখানে যা অঙ্কগুলো আছে কোশ্চেন দেখি 1.1, সেই অঙ্কগুলো তোমরা করতে পারবে, কোনো প্রবলেমই হবে না। তো আমি স্টার্ট করছি। প্রথমে এই একের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব একটা নেই, ছবি দিয়ে আছে, এগুলো তোমাদের দরকারও হবে না। আমরা সরাসরি 2 নম্বর অঙ্কটা চলে যাবো। 2 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। 2 নম্বর অঙ্কটা বলেছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ভালো মতো লক্ষ্য করবে, আমি একটু এইভাবে রাখছি, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কটার প্রশ্নটার সাথে সাথে অঙ্কটা দেখার। তো বলেছে যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠান আছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে যে উঠানটা কিরকম আছে। উঠানটা আছে আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্রাকার বলতে এইভাবে আয়তক্ষেত্রের মতো আকারের একটা উঠান আছে, এই আয়তক্ষেত্র আকারের একটা উঠোন আছে।
এই যে আয়তক্ষেত্রাকার উঠানটা আছে, এই আয়তক্ষেত্রের উঠানটার বলেছে মাঝখানে একটা শতরঞ্জি পাতলাম, মাঝখানে একটা শতরঞ্জি পেতেছে, এইভাবে মাঝখানে একটা শতরঞ্জি পেতেছে, উঠানের মাঝখানে এরকম একটা শতরঞ্জি পেতেছে। তাহলে আচ্ছা, যে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার, তার মানে এটা হবে 6 মিটার। তা এটা দৈর্ঘ্যটা 6 মিটার, এটা 6 হলে এটাও অবশ্যই 6 হবে, যেহেতু দুটোই দৈর্ঘ্য সমান। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, এটাকেও দৈর্ঘ্য বলা হয়, এটাকেও দৈর্ঘ্য বলা হয়, বড় বাহুটাকে দৈর্ঘ্য বলবো, তাই এটা 6 মিটার। আচ্ছা, প্রস্থ বলে দিয়েছে 4.2 মিটার, 4.2 মিটার, সরি, তাহলে এটা 4.2 মিটার হলে এটাও 4.2 মিটার হবে। আচ্ছা, এবার দেখো এই যে মাঝখানে যে আমরা শতরঞ্জিটা পেতেছি, এই শতরঞ্জিটা কি বলেছে, 3.5 মিটার ইন্টু, এই যে দেখো 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপ। তো এই মাপটার অর্থ হলো 3.5 মিটার ইন্টু 2.5 মিটার, এই মাপটার অর্থ হলো দৈর্ঘ্য 3.5 মিটার আর প্রস্থ 2.5, অর্থাৎ এটা হবে 3.5 মিটার আর এটা হবে 2.5 মিটার। এটা 3.5 হলে এটাও 3.5, এটা 2.5 হলে এটাও 2.5। আচ্ছা, এইবার প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে যে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল বের করে। এই যে শতরঞ্জিটা আমরা পেতেছি, এটা বাদ দিয়ে বাকি জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে, অর্থাৎ এই ভেতরের টুকুটা বাদ যাবে, বাইরের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে, এই বাইরের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বাইরের ক্ষেত্রফল বের করার যে কিভাবে বের করবো বাইরের ক্ষেত্রফল, তো বাইরের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রথমে আগে সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফলটা থেকে আমরা যদি শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, আমরা বাকি জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো প্রথমে আমি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা বের করবো। তো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা বের করতে গেলে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাই ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই হবে। তাহলে কি লিখবো, আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, এটা 2 নম্বর। তাহলে কি লিখবো আমরা লিখবো যে উঠানের দৈর্ঘ্য, উঠানের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। উঠানের প্রস্থ হচ্ছে 4.2 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল বের করার তোমরা সূত্র জানোই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু বর্গ একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য 6, প্রস্থ এটা, তাহলে আমাদের গুণ করলেই হবে। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 6 ইন্টু 4.2, বাইরে হবে বর্গ মিটার। শুধু মিটার যদি লিখে দাও তাহলে কিন্তু ভুল, এটা লিখবে না, ভুল করো না, যেহেতু ক্ষেত্রফলের এককে বর্গ একক হয়, তাহলে এককটা লিখবে বর্গ মিটার। তাহলে কত হলো, 6×2=12, 2 হাত থাকলো 1, 6×4=24, 25.2 বর্গ মিটার। এই যে 25.2, এটা কি, এটা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। এই যে এখানে আমাদের যতটা আছে টোটাল অংশের ক্ষেত্রফল, টোটাল উঠানের ক্ষেত্রফল, তার মধ্যে আমি কি করবো, মাঝেরটা বাদ দিলে আবার বাকিটা পাবো। তো মাঝেরটা বাদ দিচ্ছি, মাঝেরটা কত আছে, 3.5/2.5, অর্থাৎ 3.5 ইন্টু 2.5। তাহলে মাঝেরটা বলতে শতরঞ্জি, এই যে মাঝের যে জায়গাটা আছে এটা হচ্ছে শতরঞ্জি, মানে এখানে শতরঞ্জি পেতেছি আমরা। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল আমরা ডাইরেক্ট লিখতে পারবো, শতরঞ্জির ক্ষেত্রফল, শতরঞ্জির ক্ষেত্রফল কি হবে, 3.5 ইন্টু 2.5 মিটার, সরি বর্গমিটার, অবশ্যই বর্গমিটার হবে, মিটার লিখলে ভুল। তাহলে 3.5 ইন্টু 2.5, এদের গুণ করলে কত হবে, তো গুণটাও দেখে নাও তোমরা কীভাবে গুণ করতে হয়, তোমাদের অবশ্যই মনে আছে দশমিকের গুণের নিয়ম। 3.5, 2.5কে আমি গুণ করছি, 5×5 25, হাত থাকলো 2, 5×3 15, 16, 17, 175 হলো, এই ঘরটা বাদ যাবে, 2×5 10, 0, হাত থাকলো 1, 2×3 6, 1×7, তাহলে হচ্ছে গিয়ে 5, 7, 8।
আচ্ছা, এখানে একটা সংখ্যার আগে দশমিক, এখানে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে উত্তর হবে দুটি সংখ্যার আগে দশমিক। তাহলে 8.75, উত্তরটা হবে 8.75 বর্গ মিটার। আচ্ছা, এই যে মোট জায়গাটা হলো 25.2 বর্গ মিটার, এবং এবং এই শতরঞ্জির ক্ষেত্রফলটা হলো 8.75 বর্গ মিটার। তো মোট মোট ক্ষেত্রফলটা থেকে যদি আমরা এইটুকুটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বাকি অংশের ক্ষেত্রফল পেরিয়ে যাবে। তাহলে কি করবো এখন, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে অতএব আমি লিখতে পারি যে অতএব বাকি অংশের ক্ষেত্রফল, অতএব কি বলেছে, তাই তো বাকি, হ্যাঁ বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে বাকি, দেখো নিচে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, বাকি বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল, উঠানের ক্ষেত্রফল কত হবে, এটা থেকে এটা বিয়োগ, তো 25.2 মাইনাস 7.85 বর্গ মিটার। বিয়োগ করে দিই, 25.2 থেকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখি, একটু দেখে নিই বিয়োগটা করে। 25.2, আচ্ছা, আর এটা হচ্ছে 8.75। আচ্ছা, এখানে একটা ঘর আছে, তাই এখানে আমরা একটা শূন্য নিয়ে নিব। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 11 থেকে 7 যায়, 7 4 11, এখানে 5টা 4 হয়ে যাবে 24, 14 থেকে 8 যায় 814, এখানে 1, তাহলে এটা হবে 16.45 বর্গ মিটার, 16.45 বর্গ মিটার।